যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতা মন্ত্রীরা চাকরি চুরি করেছেন তাদের কথা তারা বলছেন বলে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের পুলিশ দিয়ে তাদের বুকে লাথি মারছেন এবং মেরে রক্তাক্ত করে দিচ্ছেন, হাত পা ভেঙে দিচ্ছে। হাইকোর্টের যে দাবিগুলো ছিল সেগুলোকেই পরিষ্কার সত্যি বলে বিচার করে দেখেছে এবং সেই রায় দিয়েছে যে আপনারা যদি যোগ্য অযোগ্য না বেছে দেন তাহলে কিছু অযোগ্যকে বাঁচাবার জন্য পুরো প্যানেল মানে পুরো চাকরি বাতিল করতে হবে। তাই হলো এই রাজ্য সরকার পরিচালনা করে যে দল তারা নিজেরাই অযোগ্য বলে অযোগ্যদের বাঁচিয়ে রাখবার চেষ্টা করছে। দুর্ভাগ্য যে বাকি যে শিক্ষকেরা তারা এই শিক্ষকদের মার খেতে দেখে স্কুলে যাচ্ছে এবং চুপ করে রয়েছেন, এটা এই সমাজের সব থেকে বড় ন্যাক্কারজনক ঘটনা। এই ইসলামিক জঙ্গিরা ওয়াকফের নামে মানুষকে মারতে পারে, হিন্দুদের মারতে পারে, তা প্রমাণিত। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মতো লোকজনকে সিপিআইএম পাত্তাই দেয় না। মোহাম্মদ সেলিমেরা উনি গরু খেয়েও যে মোহাম্মদ সেলিমদের তুষ্ট করতে পারেননি, উনি এক ঘরে, তা প্রমাণিত। বিজেপি ক্ষমতায় চলে এলে তৃণমূল যেমন নির্মূল হয়ে যাবে, ঠিক তেমনই স্বাধীনতার যুগ থেকে পাকিস্তানের জন্ম দেওয়ার পক্ষে মুসলিম লীগের পক্ষে থাকা সিপিএম এর অসুবিধা হয়ে যাবে। যারা আমার বাবা মা বোনের মাথা সিঁদুর মুছে দিয়ে চলে গেল তাদেরকে মারলে নাকি যুদ্ধ করা হয়, আর পাকিস্তানের জল বন্ধ করলে যে উগ্রবাদীদের প্রশ্রয়দাতা পাকিস্তানিরা যারা ভারতবর্ষের মানুষকে রোজ মারতে চায়, যা পাকিস্তানের পার্লামেন্ট থেকে পাকিস্তানের সরকার নিজেরা বলেছে 30 বছর ধরে আমরা কিভাবে ভারতবাসীকে মেরেছি এবং মারতে চাই, তাদের জল বন্ধ হয়েছে বলে এই ভণ্ড বামেরা, বিকাশ রঞ্জন ভট্টাচার্যের দলেরা এবং অতি বাম যারা আজাদি ঝুটা হ্যায় সিপিএম এর সঙ্গেই বলে এবং কাশ্মীর মাঙ্গে আজাদি বলে দেশকে বিচ্ছিন্নতাবাদকে প্রশ্রয় দেয়, তারা মিলে মানুষকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। পাকিস্তানের পতাকা পোড়ানো কেন হবে সেটা নিয়ে পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ লোকজনকে গ্রেপ্তার করেছে। তাহলে সত্যি কথাই তো পাকিস্তানের টেলিভিশন থেকে লোকজন যে বলছেন যে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আছে ভারতবর্ষে, কংগ্রেস আছে এবং বামপন্থীরা আছে, তারা তো ভুল বলেননি। তারা বলেছিলেন যে রাস্তা দেখাবে পাকিস্তান তবেই হবে হিন্দুস্তান, এটা তাদের স্লোগান ছিল। এটা তো বরাবরই পাকিস্তানপন্থী, যে পাকিস্তান ভারতবর্ষের ক্ষতি চায়, আর তৃণমূল চোরপন্থী। সীমান্তে অশান্তির জের, বছর ঘুরলে বিধানসভা নির্বাচন, উল্টো দিকে জট কাটছে না চাকরিহারাদের। আমাদের সঙ্গে আলাপচারিতায় বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ। প্রথমেই আপনাকে স্বাগত জানাচ্ছি জাজবাত 24 বাংলায়। রুদ্রনীল বাবু, আপনাকে প্রথমেই যে প্রশ্নটা করব, চাকরিহারাদের এই মুহূর্তে ভবিষ্যৎ কি? কারণ 12টার সময় অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাক্তন বিচারপতির বাড়ি গেছেন চাকরিহারাদের একাংশ। গতকাল বিকাশবাবুর বাড়িতে গিয়েছিলেন, অর্থাৎ মাননীয় যিনি আইনজীবী আছেন, বিশিষ্ট আইনজীবী, তার বাড়িতে গিয়েছিলেন চাকরিহারারা, এবং সেখানে বিকাশবাবু স্পষ্ট বলে দিয়েছেন যে রাজ্য সরকার ভুল বোঝাচ্ছেন আপনাদের এবং রিভিউ পিটিশন থেকে দেওয়া হচ্ছে আপনারা চাকরি কোনোদিন পাবেন না। দেখুন, প্রথম কথা হচ্ছে যে যারা চাকরিহারা রয়েছেন তাদের মধ্যে যোগ্যরা বেশি এবং অযোগ্যরাও রয়েছেন, যাদেরকে আমাদের রাজ্য সরকার পরিকল্পিতভাবে টাকা পয়সা নিয়ে যোগ্যদের মাঝখানে নাম গুঁজে দিয়েছে এবং সে জায়গায় যে বাকি যোগ্যরাও চাকরিটা পাওয়ার জন্য লিস্টে তাদের নাম আসতে পারত, সেইটাকে তারা বাদ দিয়েছে। কিসের বিনিময়ে? পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল তাদের যে কোনো মূল্যে যে কোনো মুহূর্তে তাদের টাকা চাই। তারা তৃণমূল দলে বিভিন্ন দালাল মারফত সেই টাকাটা তুলেছে, তৃণমূলের নেতারা মন্ত্রীরা নিয়েছেন। কারুর খাটে, বান্ধবীর খাটের নিচে থেকে 50 কোটি টাকা বেরিয়েছে। তার মানে আরো কত খাটের নিচে মাঠের ওপরে এরম কোটি কোটি টাকা পড়ে রয়েছে, তার ইয়ত্তা নেই। এবং সেটা কারা? সেটা প্রশাসনিক প্রধান সম্মানীয় মুখ্যমন্ত্রী জানেন, তাই তিনি কাউকে জেলে পড়েননি। তদন্তে, মামলাতে যা সাধারণ মানুষ করেছিল, যারা প্রতারিত হয়েছেন তারা করেছিল। ফলত প্রথমে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এবং তারপর সুপ্রিম কোর্ট বারবার অনুরোধ করে গেছে রাজ্য সরকারকে
যোগ্য আর অযোগ্যের লিস্ট তৈরি করা আদালতের কাজ নয়। পদ্ধতিগতভাবে এই লিস্টগুলো যেখান থেকে তৈরি হয় এবং প্রিজার্ভ থাকে বা সংরক্ষিত থাকে, বা যে খাতাগুলো পরীক্ষার্থীরা পরীক্ষা দেয়, সেই সবকিছু তারা চেয়েছিল। কিন্তু যারা তৃণমূল এই শাসক দলকে টাকা দিয়ে চাকরিগুলো কিনেছিল, যাদেরকে টাকা দেওয়া হয়েছিল এই সবকটা তথ্য যাতে বেরিয়ে না আসতে পারে, তাই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি পরিকল্পনা করে একটা বড় অংশের আইএস এবং আইপিএস অফিসারদের সঙ্গে পরামর্শ করে তারা কোর্টকে বিভ্রান্ত করেছেন, মিথ্যে কথা বলেছেন এবং সর্বনাশ করেছেন আমার রাজ্যের যোগ্য শিক্ষকদের। তারা আজকে রাস্তায় আন্দোলনে নামছেন, পরিবার পরিজন ছেড়ে। স্কুলের ছাত্ররা দেখছে তাদের চাকরি হারা যে শিক্ষক, তাদের বুকে পুলিশ লাথি মারছে সত্যি কথা বলছেন বলে। যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতা মন্ত্রীরা চাকরি চুরি করেছেন তাদের কথা তারা বলছেন বলে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের পুলিশ দিয়ে তাদের বুকে লাথি মারছেন এবং মেরে রক্তাক্ত করে দিচ্ছেন, হাত পা ভেঙে দিচ্ছে। এটা যন্ত্রণার বহিঃপ্রকাশ। তারা একটা দাবি জানাচ্ছেন এবং অবাক লাগে এই সমাজের যারা শিক্ষিত বুদ্ধিজীবী শিল্পী তারা চুপ করে রয়েছেন, কারণ তাদেরকেও মেরে মেরে পাট পাট করে দেওয়ার ভয় এই রাজ্য সরকারের পুলিশ এবং রাজ্য সরকার চালানো যে দল তাদের ক্রিমিনাল তারা একসঙ্গে করছে। এবার এই ক্ষেত্রে সুপ্রিম কোর্ট হাইকোর্টের যে দাবিগুলো ছিল সেগুলোকেই পরিষ্কার সত্যি বলে বিচার করে দেখেছে এবং সেই রায় দিয়েছে যে আপনারা যদি যোগ্য অযোগ্য না বেছে দেন তাহলে কিছু অযোগ্যকে বাঁচাবার জন্য পুরো প্যানেল মানে পুরো চাকরি বাতিল করতে হবে। তাই হলো। অর্থাৎ এই যে সর্বনাশটা শিক্ষকদের হলো, শুধু শিক্ষক নয়, শিক্ষকরা আমাদের সমাজের মেরুদণ্ড। তারা আমাদের বাড়ির বাচ্চাদের মানুষ তৈরি করে। ন্যায় অন্যায়ের তফাৎ বোঝায়, সত্য অসত্যের তফাৎ বোঝায়। তুই রাজ্য সরকার সত্য আর অসত্যকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করে, যোগ্য আর অযোগ্যকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করে। এই রাজ্য সরকার পরিচালনা করে যে দল, তারা নিজেরাই অযোগ্য বলে অযোগ্যদের বাঁচিয়ে রাখবার চেষ্টা করছে। যোগ্যরা মুখ খুললে তাদের মেরে ফেলতে চাইছে ক্রিমিনাল এবং পুলিশকে দিয়ে। দুর্ভাগ্যজনকভাবে সুপ্রিম কোর্ট যে আদেশটি দেননি, যেটা হাইকোর্ট দিয়েছিল, যে পরিকল্পিতভাবে অযোগ্যদের বাঁচাবার জন্য রাজ্য সরকার, তার শিক্ষা দপ্তর এবং রাজ্য সরকার দ্বারা পরিপোষিত যে এসএসসি, যারা পরিকল্পিত দুর্নীতিতে সাহায্য করেছে রাজ্য সরকারকে, যে শাসক দল চালায়, তাদের এই টাকা তোলাবাজিকে ওই মাত্রেই তার খাতাপত্র জ্বালিয়ে দিয়ে তাদেরকে জেলে ডেকে এই রাজ্য সরকারকে জিজ্ঞাসা করার প্রভিশন দিয়েছিল সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ। কিন্তু যে কোনো কারণেই হোক না কেন, হাইকোর্ট যা যা বলেছিল সেগুলোকেই আলটিমেটলি সুপ্রিম কোর্ট মান্যতা দিলেন। কিন্তু যেটা দিলে, যে আদেশ সুপ্রিম কোর্ট দিলে, আজকে এই রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী বলুন, বাকি তার ক্যাবিনেট বলুন, যারা সুপার নিউমারিক পোস্ট তৈরি করে যোগ্য অযোগ্যকে আইনের ফাঙ্গলে গুলিয়ে দেওয়ার চেষ্টা করেছে, তাদের জেলে গিয়ে তারা করকানি খেলেই আজকে কিন্তু সমস্যার সমাধান বেরিয়ে যেত। কিন্তু আমরা কেউই সুপ্রিম কোর্টের বিরোধিতা করতে তো পারি না। তৃণমূল দল যেভাবে কোর্টকে অসম্মান করে, বিচারপতিদের গালাগাল দেয়, তাদের নামে পোস্টার মারে, তাদেরকে হেনস্থা করবার জন্য একগাদা ছেলে মেয়েকে খেপিয়ে নামিয়ে দেয়, এটা তো ভারতীয় জনতা পার্টি বা আমরা করতে পারি না। আমরা এক্সপেক্ট করেছিলাম, তারা ভারতবর্ষে এক্সপেক্ট করেছিল, পশ্চিমবঙ্গের মানুষ এক্সপেক্ট করেছিল যে তারা এই চোর মন্ত্রিসভা যারা চাকরি চুরির সঙ্গে জড়িয়ে, তাদেরকে জেলে নিয়ে জিজ্ঞাসা করবার যে নিদান হাইকোর্টের ডিভিশন বেঞ্চ দীপঙ্কর বাবুরা নিয়েছিলেন,
সেইটাকে সুপ্রিম কোর্ট মান্যতা দেবেন, কিন্তু দেননি। অন্যগুলোকে রেখে দিয়েছেন, শুধু ওইটুকু তুলে দিয়েছেন। ফলত সেই সুযোগে রাজ্য সরকার তারা এখনো যোগ্য আর অযোগ্যের লিস্ট বার করলেন না। ডিসেম্বর অবধি কারা স্কুলে যাবে, মানে বুঝতে পারছেন, চাকরি এদের সবার চলে গেছে। কিছু শিক্ষক ডিসেম্বর অবধি তারা সিভিক টিচারের মতো কাজ করতে পারেন, তাও কারা স্কুলে যাবে না সেই তালিকা প্রকাশ করছে না। হাজার হাজার পরিবার, শিক্ষক, তারা যেমন রক্তাক্ত হচ্ছেন, দুর্ভাগ্য যে বাকি যে শিক্ষকেরা তারা এই শিক্ষকদের মার খেতে দেখে স্কুলে যাচ্ছে এবং চুপ করে রয়েছেন। এটা এই সমাজের সব থেকে বড় ন্যাক্কারজনক ঘটনা, যে শিক্ষককে মারা হচ্ছে আর বাকি যে শিক্ষকরা চাকরি করছে তারাও তৃণমূলের ক্রিমিনাল, আর পুলিশ মিথ্যে কেস দিয়ে জেলে পুরে দেবে, সেই কারণে তারাও শিরদানা বিক্রি করে দিয়েছেন। আমি তো ভালো আছি। শুধু তাই নয়, যে যে জনগণের বাচ্চাদের এই শিক্ষকরা পড়িয়েছিলেন, যাদের মধ্যে অধিকাংশই যোগ্য, টিভিতে বসে বসে সেই ছাত্ররা দেখছে আমার দিদিমণিকে চুলের মুঠি ধরে মারা হচ্ছে, আমার মাস্টারমশাইয়ের মেরে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে, প্যাং ভেঙে দেওয়া হচ্ছে, গল গল করে রক্ত বেরোচ্ছে। আর আমরা যখন বিরোধীরা এইটা নিয়ে কথা বলছি, তখন তৃণমূল দল মানুষকে আবার মিথ্যে বোঝাবার চেষ্টা করছে, যেটা নাকি ষড়যন্ত্র। কেউ কোনো ষড়যন্ত্র করেনি, তারা তৈরি করেছেন। সম্মানীয় হাইকোর্ট, কলকাতা হাইকোর্ট, যারা কলকাতা এবং পশ্চিমবঙ্গে রোজ এই তৃণমূল কিভাবে মানুষের সর্বনাশ করে এই সরকার জানেন বলে তারা এই রায়টা দিয়েছিলেন, কিন্তু দিল্লিতে থাকা কোর্ট হয়তো সম্ভবত সেটা দেখতে পায়নি বলে সবকটা হাইকোর্টের যে আগের বিচার সেটাকে মান্যতা দিলেও এদের জেলে পুরে না বিচার করলে এই বদমাইশরা আজীবন বদমাইশ করে যাবে, সেই বিষয়টায় ছাড় দিয়েছেন। তো জানি না, এখন আবার নতুন প্রধান বিচারপতি এসেছে, তার কি মনে হয়? এবারে যে শিক্ষকেরা রাস্তায় রয়েছেন তাদের মধ্যে অযোগ্যও রয়েছে, তারা যোগ্যদের মধ্যে ভিড়ে থাকছেন। এটা হচ্ছে গন্ডগোলের। এই লিস্ট তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আছে। তিনি তো কদিন আগে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যোগ্য শিক্ষকদের ডেকে এসব ভাষণবাজি করেছিলেন, কারুর চাকরি যাবে না, মিথ্যা বলেছিলেন। আচ্ছা, তার মানে এটা তো প্রমাণিত এসএসসি বা রাজ্য সরকারের কাছে যোগ্যের লিস্ট নেই বলে তারা হাইকোর্টে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন বিচারপতি ছিলেন, যখন তিনি এই কথাটা বলেছিলেন, তারা দিতে পারেননি। তাদের কাছে যোগ্য অযোগ্যের লিস্ট নেই বলেই ডিভিশন বেঞ্চের দীপঙ্কর দত্ত যখন লিস্ট চেয়েছিলেন আবার, তখন তারা আবার দিতে পারেননি। অর্থাৎ তাদের রাজ্য সরকারের কাছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, তাদের সরকারের কাছে যোগ্য অযোগ্যের লিস্ট নেই বলেই তারা তো সুপ্রিম কোর্টে দিতে পারেননি বলে এতগুলো লোকের চাকরি গেল, কয়েকজন অযোগ্যকে বাঁচাবার জন্য যোগ্যদের চাকরি গেল। আচ্ছা, যদি তাই হয়ে থাকে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কোন লিস্টের ভিত্তিতে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যোগ্যদের ডেকে পাঠালেন? অর্থাৎ তিনি যে মিথ্যেবাদী, তিনি যে নিজে চোর বা চুরির সঙ্গে জড়িয়ে তার মন্ত্রিসভা যে জড়িয়ে তা তিনি প্রমাণ করে দিলেন। আমি জানি না এটা সম্মানীয় সুপ্রিম কোর্টের নজরে যারা যারা বিচারপতিরা মানে উকিলেরা রয়েছে তারা বিচারপতিদের সামনে তুলে ধরছেন না কেন? উনি যদি যোগ্যদের লিস্ট, যোগ্যদের ডেকেই সভা করলেন, তার মানে লিস্ট ওনার কাছে আছে। এই সভা তারা ভারতবর্ষ দেখেছে পশ্চিমবঙ্গের বাসীর মতো, অথচ কোর্টে তারা সেই লিস্ট দিচ্ছেন না, বলছেন নেই। তো ফলে পুরো স্কুল কলেজে, স্কুলে শিক্ষা থমকে আছে, বাচ্চারা দেখছে তাদের মাস্টারদের মারা হচ্ছে। এই সরকার অত্যন্ত অযোগ্য, মানবঘাতী, গণতন্ত্র বিরোধী, বারবার আইনকে ব্যবহার করে আইনের ফাঁকগুলোকে খুঁজে বেঁচে যাওয়ার চেষ্টা করে। আমরা এখান থেকে কি করতে পারি? সুপ্রিম কোর্টের কাছে যাতে এই কথাগুলো পৌঁছে যায়। একটা গুরুত্বপূর্ণ পিলার সংবাদ মাধ্যম, আমাদের স্তম্ভগুলোর মধ্যে একটা, সেটার মাঝখানে আমরা আরতি জানাতে পারি। এবার পুরো দায়িত্ব তো সুপ্রিম কোর্টের। হাইকোর্ট যে কারণে বলেছিল যে এই গোটা মন্ত্রিসভাকে প্রয়োজনে গ্রেপ্তার করে করকানি দিয়ে বার করুন, সেইটা যদি সুপ্রিম কোর্ট ইমিডিয়েটলি করে দেন, তো তাহলে দেখবেন যে 1 মাসের মধ্যে সবাই রিলিফ পেয়ে যাবে।
এবার পুরোটাই সুপ্রিম কোর্টের ব্যাপার, আমরা তার উপরে তো কথা বলতে পারি না। আমাদের কিছু বিষয় কোনো রায় আমাদের পছন্দ হতে পারে, নাও হতে পারে, তা নিয়ে আমরা বলতে পারি। কিন্তু আমরা তৃণমূলের মতো তাদের নামে তো পোস্টার মারতে পারি না, গালাগাল দিতে পারি না, তাদের পরিবারকে তো হেনস্থা করতে পারি না তৃণমূলের মতো। যোগ্য অযোগ্যদের এই লিস্টটা না বেচে এই মুহূর্তে রাজ্য সরকারের তরফ থেকে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে শুক্রবার মাসিক অনুদান দেওয়া হবে চাকরিহারাদের, মানে সেই ভাতার প্রসঙ্গ চলে আসে। এই টাকাটা কার টাকা? মমতা বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক সম্পত্তি। তার বাবা রেখে গিয়েছিলেন, স্বাধীনতা সংগ্রামী বাবা, যার কথা আমরা ইদানিং জানতে পেরেছি, কোনো ইতিহাস বইতে পড়িনি। মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন ধরে গোপন করে রেখেছিলেন, কেন কে জানে। তিনি কিসের স্বাধীনতার জন্য আন্দোলন করেছিলেন জানি না। তো যাই হোক, এটা কি তাঁর টাকা? না, এটা আমাদের ট্যাক্সের টাকা। যেভাবে বিভিন্ন দুর্নীতিতে রাজ্য সরকার বাঁচতে গিয়ে কপিল সিব্বল, অভিষেক মনু সিংভি, যারা কংগ্রেস দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা এবং কোটি কোটি টাকা নেওয়া আইনজীবী, একদিনের পারিশ্রমিক কারুর 25 লাখ, কারুর 50 লাখ, কারুর 80 লাখ, তাদেরকে সুপ্রিম কোর্টের পদ্ধতিকে কি করে ঢিলে করে যাতে তাড়াতাড়ি বিচার না হওয়া যায়, ততক্ষণে একটা ইলেকশন চলে আসুক, আমরা মিথ্যে কথা বলার সুযোগ পাই, এইভাবে যে টাকা খরচ করেছেন, এটা তো আমাদের ট্যাক্সের টাকা, তৃণমূলের বাড়ির টাকা নয়। না মমতা বন্দ্যোপাধ্যায়ের টাকা, না ওদের কয়লা বালি সিন্ডিকেট বা এই চাকরি চুরিতে যে টাকাগুলো পেয়েছে সেই টাকা তো নয়, আমাদের ট্যাক্সের টাকা। এবং তারা যে শিক্ষকের চাকরিগুলো চুরি করলো টাকার বিনিময়ে, তার খেসারত আমাদের পকেট থেকে দিয়ে, যাতে না তারা আন্দোলন করে, জানে পেটের ভাত আছে। এরা আন্দোলন করছে মানে রোজগার নেই। 2026 ইলেকশন, মানুষকে টুপি পরাতে হবে, তাই যাতে বাইরে মানুষকে গুলিয়ে দিয়ে বলা যায়, দেখো আমরা তো চাকরি খাইনি, মানে চুরি আমরা করেছি, আমরা লিস্ট দিইনি বলেই চাকরি গেছে, কিন্তু রায়টা তো দিয়েছে সুপ্রিম কোর্ট, তাই সুপ্রিম কোর্টের জন্যই তোমাদের চাকরি গেল, কিন্তু আমরা তোমাদের টাকা দিতে চাই বলে মাস গেলে একটা টাকা বরাদ্দ করেছেন, যে টাকাটা অবৈধ। এইভাবে কাউকে পারিশ্রমিক দেওয়া যায় না, লিস্ট বার করছেন না, বারবার জটিলতার মধ্যে ফেলছেন। হাইকোর্ট সবার চাকরি নিষিদ্ধ করেছে, করে বলেছে যে যোগ্য অযোগ্যের লিস্ট বার করে যারা যোগ্য তারা স্কুলে গিয়ে চাকরি করবে, ডিসেম্বর অব্দি পুরো প্যানেল বাতিল। ভালো করে ভেবে দেখুন এরা কি খেলা খেলছে। পশ্চিমবঙ্গের সব মানুষ কি নির্বোধ? তা তো নয়। প্রত্যেকেই জানেন এরা কি ধরনের অসভ্য। সবাই জানেন যে শিক্ষকেরা আন্দোলন করলে তৃণমূলের যে নেতারা চাকরি চুরি করেছে সেটাকে ঠান্ডা করবার জন্য প্রথমে অসব্যসাচী বলে একটা অসভ্য তৃণমূলের নেতা কাউন্সিলর, তাকে এবং তার ক্রিমিনালদের দিয়ে মারা হবে শিক্ষকদের, তারপর পুলিশ এসে মারবে, মেরে মাস্টারমশাই আর দিদিমণিদের রক্তাক্ত করবে, অপমানিত করবে, লাঞ্ছিত করবে, আর গোটা সমাজ যাদের বাচ্চাদের এই মাস্টারমশাইরা পড়ায় তারা চুপ করে বসে এই মজা দেখছে। আমি জানি না আমাদের সমাজের যারা নিরপেক্ষ মানুষ, যাদের নাকি বিরাট বোধ আছে, যারা নাকি আরজি কর আন্দোলন নিয়ে রাত জেগেছিলেন, তারা কোথায় গেলেন? সর্বনাশটা তো হচ্ছে তাদের বাচ্চাগুলোর উপরে। তারা চুপ করে আছেন কেন? বড় বড় কথা তো অনেকে বলেন, দায় শুধু একা বিরোধী রাজনৈতিক দল বিজেপির নয়। ওয়াকফ আন্দোলনের নামে হাইকোর্টের রিপোর্ট বলছে পরিকল্পিতভাবে মারা হয়েছিল, শেষ করে দেওয়া হয়েছিল হিন্দুদের। ফালাফালা করে কেটে কুচনো হলো হরগোবিন্দ দাস, চন্দন দাস বলে দুজন হিন্দুকে, ঠিক কাশ্মীরের পেহেলগাঁওতে বেছে বেছে ধর্ম জিজ্ঞাসা করে নিধন করার মতো। আমি বলছি না, হাইকোর্টের নিজের কমিটির রিপোর্ট বলছে, যেখানে রাজ্য সরকারের পক্ষে থাকাও লোক ছিল তারা রিপোর্ট দিচ্ছে। এবং পুলিশ যে হাত গুটিয়ে বসে যাতে মানুষের ঘরবাড়ি লুটপাট হতে পারে, অর্থাৎ এই ইসলামিক জঙ্গিরা ওয়াকফের নামে মানুষকে মারতে পারে, হিন্দুদের মারতে পারে, তা প্রমাণিত। অর্থাৎ পুলিশকে ব্যবহার করা হচ্ছে তৃণমূলের ইচ্ছা অনুযায়ী, ক্রিমিনালের ক্রাইম করার কাজ যাতে নিরাপদে হয় এই জন্য হাত গুটিয়ে বসে থাকে। এই রাজ্যে আমরা বাস করছি। তৃণমূল বিভিন্ন মিথ্যা কথা বলছে, কিন্তু এখান থেকে বেরোবার রাস্তার জায়গা হচ্ছে এই আন্দোলনে মানুষকে জাগৃত করা। ভারতীয় জনতা পার্টি প্রত্যেক মধ্যে আমার অভিজিৎ গঙ্গোপাধ্যায়
তিনি পরে তো এসে লড়াই করে মানুষের ভোটে বিজেপির সাংসদ হয়ে। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে তার দলীয় যে রাজনীতি তা মানুষের দ্বারা প্রত্যাখ্যাত। তিনি কবে গরু খেয়েছিলেন সেই বিষয়ে মানুষ তাকে অপমান করুক, সেটা অন্য জিনিস। তিনি কখনো শুয়োর খাবেন না। আসলে তারা তৃণমূলের মতোই মুসলমান সহজ সরল সমাজের ভোটটাকে পকেটে পুরতে চান। এটা যে দল, যে রাজনীতি বিকাশবাবু করেন সেই দলকে মানুষ শূন্য করে দিয়েছে, তাতে প্রমাণিত। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মতো লোকজনকে সিপিআইএম পাত্তাই দেয় না। মোহাম্মদ সেলিমেরা, উনি গরু খেয়েও যে মোহাম্মদ সেলিমদের তুষ্ট করতে পারেননি, উনি এক ঘরে, তা প্রমাণিত। কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্যের যে আইনি মেধা, সেটাকে তো অস্বীকার করতে পারবো না। আমাদের এদিক থেকে যেমন তরুণজ্যোতি তিওয়ারিরা লড়াই করছে, আরো অনেকে রয়েছে, ঠিক তেমনই সিপিএম এর দিক থেকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, মোহাম্মদ শামীম, এরাও লড়াই করছে। এদের দলটা ভুলে যান, এটা এদের পেশা, জীবিকা। সেই অনুযায়ী তারা সত্যকে সামনে আনবার চেষ্টা করছে, বলছে। কিন্তু ঘটনা হচ্ছে যে সিপিএম এর উদ্দেশ্য হচ্ছে তৃণমূলের মতো জোচ্চোর এবং বাটপারকে না মেরে বাঁচিয়ে রেখে দেওয়া, তবে রাজনৈতিকভাবে ওরা বেঁচে থাকতে পারবে। আর বিজেপি ক্ষমতায় চলে এলে তৃণমূল যেমন নির্মূল হয়ে যাবে, ঠিক তেমনই স্বাধীনতার যুগ থেকে পাকিস্তানের জন্ম দেওয়ার পক্ষে মুসলিম লীগের পক্ষে থাকা সিপিএম এর অসুবিধা হয়ে যাবে। পাকিস্তানের জন্ম কারা দিয়েছিল? ভারতবর্ষ থেকে মুসলিম লীগের নির্দেশে যে পাকিস্তানের জন্ম, সেখানে কমিউনিস্টদের সাপোর্ট ছিল। যখন এই অবিভক্ত বাংলা, যার মুখ্যমন্ত্রী বা নেতা ছিলেন হোসেন শাহ সুহরাওয়ার্দী, মুসলিম লীগের নেতা, যখন তিনি গ্রেট ক্যালকাটা কিলিং এর নামে হাজার হাজার হিন্দু পুরুষ এবং নারীদের বিবস্ত্র করে হত্যা করে শরীরের বিভিন্ন জায়গায় শিখ গুজিয়ে মাংসের দোকানে এই মুসলিম লীগের লোকজন ঢুকিয়ে রাখতো, যে সভা থেকে এই ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল, সেখানে এই বিকাশ রঞ্জন ভট্টাচার্যের নেতা জ্যোতি বসু যাতে পূর্ব পাকিস্তান হয়ে যায় সেই জন্যই উপস্থিত ছিলেন। এ তো কেউ ভোলেনি, এই ইতিহাস চাপা দিয়ে রেখে দেওয়া ছিল, আজকে ওপেন হয়ে যাচ্ছে। তো যাই হোক না কেন, এটা একটা আলাদা দিক। যারা পাকিস্তানের জঙ্গিদের প্রশ্রয়দাতা পাকিস্তানকে টাইট দেওয়ার জন্য যখন এই উগ্রবাদী বা উগ্রবাদকে প্রশ্রয়দাতাদের বিরুদ্ধে ভারতবর্ষ আক্রমণ করছে, সেইটাকে নিয়ে মিছিল করছে, মানুষকে গুলিয়ে দিতে, যুদ্ধ নয় শান্তি চাই। যারা আমার বাবা মা বোনের মাথা সিঁদুর মুছে দিয়ে চলে গেল, তাদেরকে মারলে নাকি যুদ্ধ করা হয়। আর পাকিস্তানের জল বন্ধ করলে যে উগ্রবাদীদের প্রশ্রয়দাতা পাকিস্তানিরা, যারা ভারতবর্ষের মানুষকে রোজ মারতে চায়, যা পাকিস্তানের পার্লামেন্ট থেকে পাকিস্তানের সরকার নিজেরা বলেছে 30 বছর ধরে আমরা কিভাবে ভারতবাসীকে মেরেছি এবং মারতে চাই, তাদের জল বন্ধ হয়েছে বলে এই ভণ্ড বামেরা, বিকাশ রঞ্জন ভট্টাচার্যের দলেরা এবং অতি বাম, যারা আজাদি ঝুটা হ্যায় সিপিএম এর সঙ্গেই বলে এবং কাশ্মীর মাঙ্গে আজাদি বলে দেশকে বিচ্ছিন্নতাবাদকে প্রশ্রয় দেয়, তারা মিলে মানুষকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। এটা আমরা কেউ ভুলিনি। তার মাঝখানে এই যে ঘটনাগুলো ঘটছে, চাকরি, সেটা কোথায় একটুখানি অস্তমিত হয়ে যাচ্ছে। কাদের জন্য হচ্ছে? তৃণমূলের জন্য। সোজা কথা, আমরা সুপ্রিম কোর্টের কড়া নির্দেশের অপেক্ষায় রয়েছে। এই আরজি কর আন্দোলনকেই বামেরাই গুলিয়ে দিয়েছে। সবার আন্দোলন ছিল যে ভারতবর্ষের পতাকাকে এই বামপন্থীরা কোনোদিন সম্মান করতো না। আজাদি ছুটা হ্যায়, কংগ্রেস দেশকে ইংরেজের কাছে বিক্রি করে দিয়েছে বলে তারা পাকিস্তানের সৃষ্টির পক্ষে আন্দোলন করত, সমর্থন করত। তো তাদের কাছ থেকে তারা নিজেরাই বিভ্রান্ত, তো তারা গুলিয়ে দেওয়ার একটা চেষ্টা করছে। এরা আরজি কর আন্দোলনের সময় যে মমতা বন্দ্যোপাধ্যায় ডিপার্টমেন্ট, পুলিশ ডিপার্টমেন্ট এবং স্বাস্থ্য ডিপার্টমেন্টের সহযোগিতাতেই এই ক্রাইম পরিচালিত হয়, অভয়াবা তিলোত্তমা হত্যা এবং তথ্য প্রমাণ লোপাট করা জানে জেনে এরা একবারও পরিকল্পিত হবে এই জুনিয়র ডাক্তার, তাদের কয়েকজন যারা বাম এবং অতি বাম ছাত্র রাজনৈতিক দলের নেতা, যারা নিরপেক্ষ সেজে সমাজে আজকে হিরো হয়েছে, কিছু চ্যানেল তাদের হিরো বানিয়েছে,
যারা সভা করার সময় বলতো আমরা নিরপেক্ষ, বিজেপিকে দেখে গো ব্যাক বলতো, কারণ বিজেপি পরিষ্কার মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাইতো, আর এরা মমতা বন্দ্যোপাধ্যায়কে চেয়ার থেকে হাঁটাতে চায় না। এই চুরি জোচ্চুরি লুট এরা হোক, এরা চায়। তাই এরা বলে এদের সেক্রেটারিদের সরাও, বিনীত গোয়েলকে সরাও, স্বাস্থ্য সচিবকে সরাও। আর বিনীত গোয়েল আর স্বাস্থ্য সচিব যার কথা শুনে এই ক্রাইমগুলো করে, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে স্লোগান না দিয়ে তাকে বাঁচিয়ে রাখতে চায়। তাই বিকাশ বাবুরা যা বলছেন সেটা শুনতে সত্যি লাগলেও তারা অ্যাকচুয়ালি মমতা বন্দ্যোপাধ্যায় যে বিপদে পড়ুক এটা এরা চায় না। কারণ জানে বিজেপি যদি এখানে আসে, তারা দেশের ইতিহাস 34 বছর ধরে আমাদের ছোটবেলা থেকে যেভাবে ভুল বুঝিয়েছিল তা আজকে ওপেন হয়ে গেছে। দায়িত্ব সুপ্রিম কোর্টকে নিতে হবে। নতুন বিচারপতি এসেছেন, প্রধান বিচারপতি, তার দৃষ্টি আকর্ষণ করে আমরা দাবি তুলতে পারি, কথা বলতে পারি। যতদিন না এই সরকার যাচ্ছে, শুধু শিক্ষা ক্ষেত্রে নয়, বাকি যতগুলো ক্ষেত্রে চাকরি হয়েছে এইভাবেই চাকরি হয়েছে। ওবিসি সার্টিফিকেট নিয়ে, ওবিসি সার্টিফিকেটের 70% মুসলমান সমাজকে দিয়ে দেওয়া হয়েছে, যা ওবিসির এই সার্টিফিকেট পেতে পারে না আমার দেশের নিয়ম অনুযায়ী। বিভিন্ন জায়গায় চাকরি যাবে। এরা যে টাকা নিয়ে চাকরি দিয়েছে সুপরিকল্পিতভাবে, সর্বক্ষেত্রে তা প্রমাণিত। শুধু স্কুল শিক্ষক নয়, তারা সর্বনাশ করেছেন পশ্চিমবঙ্গে। যে মানুষ চুপ করে রয়েছেন, যে জনগণ চুপ করে রয়েছেন, তারা নিজেদের বিপদ আরো সামনে ডেকে নিয়ে আসছেন। বিচার সুপ্রিম কোর্ট থেকেই ফাইনাল ভার্ডিক্ট আসবে, এটা আমার দেশের নিয়ম। আবার বলছি যে আমরা সেদিকেই তাকিয়ে রয়েছে। যাদের সঙ্গে অন্যায় হয়েছে তাদের পক্ষে আমরা আছি, যোগ্যদের পক্ষে আমরা আছি, তাদের বিভিন্নভাবে সাহায্য আমরা করতে চাই। তারা যদি চান জোর করে রাজনীতির ঝান্ডা নিয়ে সিপিএম এর মতো যে তিরঙ্গা পতাকাকে তারা পছন্দ করে না, যে পতাকা কোনোদিন 15ই আগস্টে তারা উত্তোলনই করে না, এই দেশের লড়াইতে প্রাণ যাওয়া স্বাধীনতা সংগ্রামীদের তারা মালাই যায় না, আজকে তারা পথভ্রষ্ট হয়ে গিয়ে কি করলে 4টে ভোট পাবো, বিভিন্ন আন্দোলনে জোর করে ঢুকে গিয়ে নিজেদের উপস্থিতি প্রমাণ করবার জন্য নষ্ট করে দিচ্ছেন আন্দোলনগুলোকে। আর মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচিয়ে রাখবার চেষ্টা করছেন, পাছে বিজেপি 26-এ চলে আসবার যে স্পষ্ট নিদান মানুষ দিচ্ছে, যাতে সেটাকে বিভ্রান্ত করা যায়। তাই বিকাশ রঞ্জন ভট্টাচার্যের যে কোনো কথার মাঝখানে এটা ভেবে নিতে হবে যে তাকে তার দল পাত্তা না দিক। মোহাম্মদ সেলিমেরা বাউনের ছেলে বিকাশ রঞ্জন ভট্টাচার্য যতই গরুকে দলে লম্বা চওড়া পোস্ট পাবার চেষ্টা করুক না কেন, তিনি পজিশন পাচ্ছেন না, কিন্তু তার মনে এটা রয়েছে মমতাকে বাঁচিয়ে রাখতে হবে। তো তাই একটু সতর্কতার সঙ্গে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের আইনজ্ঞ হিসেবে যে বুদ্ধিবৃত্তি, তাকে সেই যোগ্যতাকে সম্মান জানিয়ে বলছি, তার মাথার আড়ালে ওই যেমন অভিষেক মনু সিংভি আর কপিল সিব্বল, যারা বড় আইনজীবী হয়েও যারা মমতার মতো এই পশ্চিমবঙ্গকে লুট করা, বিভিন্ন চাকরি খাওয়া, ডিএ খাওয়া, তাদেরকে বাঁচিয়ে রাখতে চায়, ঠিক তেমন বিকাশ রঞ্জন ভট্টাচার্য এটা ভুলে গেলে হবে না। তাই যারা যারা বিচারের আশায় ঘুরছেন তাদের বলবো যে শুধুমাত্র বিকাশ রঞ্জন ভট্টাচার্য বা কোন একজন পার্টিকুলার লয়ার নয়, এদের একটা রাজনৈতিক অভিসন্ধি অবশ্যই আছে। যেমন অভিষেক মনু সিংভি বা কপিল সিব্বল, তারা মমতাকে বাঁচাবার চেষ্টা করছেন। কারণ মাথায় রাখতে হবে যে এই সিপিআইএম, এই তৃণমূল, এই কংগ্রেস, এরা দিল্লিতে কিন্তু ইন্ডিজোট। যে কারণে মমতা বন্দ্যোপাধ্যায় মুর্দাবাদ আরজিকর আন্দোলনে বাম এবং অতি বাম যে ছাত্র 4-5 জন নেতারা আজকে হিরো সেজেছে, আজকে মেকআপ উঠে যাচ্ছে, তাদের আসল চেহারা বেরিয়ে গেছে। তারা যে স্বাধীন ভারতবর্ষের পতাকাকে সম্মানই করতে চায় না, লাল ঝান্ডা ছেড়ে ওই কাক ময়ূর সাজবার মতো, ওই পালকের মতো করে, ময়ূর পুচ্ছের মতো ওই পতাকাটা ধরেছে। বি কেয়ারফুল। আবার বলছি, আদালত বিচার করবে তৃণমূল চোর, এই সরকার যে চোর, এবং একটা বড় অংশের মাম আমলারা তারা যে এই চুরিতে সাহায্য করছেন, এ সবাই বুঝতে পারছে। এ তো নবান্ন থেকে দাঁড়িয়ে অভিক আর বিরূপাক্ষ, এই জেলে থাকা সন্দীপ ঘোষ আরজিকরের যে প্রাক্তন প্রিন্সিপাল, তাকে বাঁচাবার জন্য অভিক আর বিরূপাক্ষকে ফিঙ্গারপ্রিন্ট স্পেশালিস্ট বলে দেয়নি আইপিএস অফিসাররা, এটা সবাই জানে।
একটা বড় অংশের আইপিএস এবং আইএএসরা দুর্ভাগ্যজনকভাবে তারা চুরি জচ্চুরির মধ্যে দিয়ে এই সরকার চলুক, যোগ্যদের বঞ্চিত করা হোক, টাকা দেওয়া অযোগ্যদের বাঁচিয়ে রেখে দেওয়া হোক, এরাই এটা চায়। আর যারা চায় এই তৃণমূল, তাদের বাঁচিয়ে রাখতে চায় তাদের ইন্ডি জোটের সঙ্গী, দিল্লির সঙ্গী এই সিপিআইএম। তাই বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কথা হ্যান্ডেল উইথ কেয়ার, তিনি যোগ্য, ঠিক কপিল সিব্বল, অভিষেক মনু সিংহীদের মতো। কিন্তু এরা যে আসলে দিল্লির রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের জোট শরিককে কখনোই জেলে যেতে দেখতে চান না, এটাও খেয়াল রাখতে হবে। আর শেষ প্রশ্ন আজকের, যে সামনেই তো নির্বাচন, প্রধানমন্ত্রী আসছেন আলিপুর দুয়ারে, অনেকে বলছেন বিরোধীরা যে পেহেলগাঁও যে হামলাটা হয়েছিল, জঙ্গি হামলা, তারপরে অপারেশন সিন্দুর, এইগুলো সমস্ত লোক দেখানো, আসলে এর আড়ালে প্রধানমন্ত্রীর ভোট প্রচারটাই আসল মেন উদ্দেশ্য। এই পেহেলগাঁও বা এইভাবে যা মানুষের মৃত্যু ঘটেছে, যেভাবে বেছে বেছে হিন্দুদের মারা হয়েছে, দেশের বিভিন্ন মানুষকে মারা হয়েছে, তাহলে পাকিস্তানের টেলিভিশন থেকে, টেলিভিশন টকশোতে যেখানে বলছে যে আমাদের তো ভারতবর্ষে মমতা বন্দ্যোপাধ্যায় আছে, কমিউনিস্টরা রয়েছে, আমাদের কোনো অসুবিধে নেই, আমাদের পক্ষের লোক, এগুলো কি মিথ্যে ছিল? পাকিস্তান পার্লামেন্ট থেকে তাদের সাংসদরা, পাকিস্তানের মন্ত্রীরা, তারা আন্তর্জাতিক সবকটা টেলিভিশনে সাক্ষাৎকার দিয়েছে, বলেছে যে এর আগে যা যা হামলা করেছি, মানুষ মেরেছি ভারতবর্ষে 30 বছর ধরে আমরাই করেছি, তারা তাহলে মিথ্যে কথা বলছে? যারা ভারতবর্ষের থেকেও এই কথাগুলো বলছেন, তারা এই জ্যোতি মালহোত্রা না কি যেমন ইউটিউবার, তিনি তো একা ধরা পড়েননি, 18 জন ধরা পড়েছেন, তাদের মধ্যে এই হচ্ছে হিন্দু এবং বাকিরা কেউ শিখ ধর্মাবলম্বী বা অধিকাংশই মুসলমান ধর্মাবলম্বী। আমি মনে করিয়ে দিলাম, কোনো সম্প্রদায় বা ধর্মকে আড়াল বা ছোট করার চেষ্টা করছেন, এটা সত্যি। এরা তো গুপ্তচর। আর যারা এই কথাগুলো বলে বেড়াচ্ছে ভারতবর্ষের নাগরিক হয়ে, তারা হচ্ছে মুক্তচর। ওরা গুপ্তচর, এরা মুক্তচর। যে মুক্তচরেরা হচ্ছে এই সিপিআইএম, তৃণমূল এবং নকশাল, যারা পাকিস্তানি উগ্রবাদীদের মারতে বারণ করছেন এবং তাদের জন্য আহু করছেন, যারা নিজের দেশকে অসম্মান করে। আসলে না, এরা নরেন্দ্র মোদীর যে রাজনৈতিক দল, সেটা বিরোধিতা করতে করতে এরা নিজেরাই দেশ বিরোধিতা করছে। পাকিস্তানের পতাকা পোড়ানো কেন হবে সেটা নিয়ে পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ লোকজনকে গ্রেপ্তার করেছে। তাহলে সত্যি কথাই তো পাকিস্তানের টেলিভিশন থেকে লোকজন যে বলছেন যে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আছে ভারতবর্ষে, কংগ্রেস আছে এবং বামপন্থীরা আছে, তারা তো ভুল বলেননি। জ্যোতি মালহোত্রা থেকে শুরু করে বাকি যারা যে গুপ্তচরেরা ধরা পড়েছেন, তারা তো অনেক অনেস্ট। তারা টাকা পয়সার বিনিময়ে লোভে দেশের ক্ষতি করছেন। আর এই সিপিএম, নকশাল, কংগ্রেস এবং তৃণমূল, যারা পাকিস্তানের পতাকা পোড়াতে দিচ্ছেন না, যে পাকিস্তান ভারতবাসীদের মারে, হিন্দুদের বেছে বেছে মারে, তাদের যাতে প্রধানমন্ত্রী না মারবার জন্য ব্যবস্থা নেন, যেন মারাটাকে বন্ধ করেন, অর্থাৎ সন্ত্রাসবাদকে বাঁচিয়ে রেখে দেন, দেশের ভেতরে যে নকশাল মানুষ মারে তাদের বাঁচিয়ে রেখে দেন, তার জন্যই তারা রাস্তায় নামছে। এই মুক্তচরেরা সব থেকে বেশি ডেঞ্জারাস ভারতবর্ষের মাটির জন্য। এদের কথায় কি বা আসে যায়? আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রী, তাহলে কি কোথাও কি উত্তরবঙ্গ পাখির চোখ? না না, কেন হবে? প্রধানমন্ত্রী তো যেখানে খুশি দিতে পারেন। তিনি দেশের প্রধানমন্ত্রী। এই ধরনের আপনি যে প্রশ্নগুলো করছেন, সেখানে বিলীন হয়ে যাওয়া আলিমুদ্দিনের কিছু ধুতি বা পাঞ্জাবি কাচার যে সার্ফের টুকরো, সেইরকম মনে হচ্ছে। যারা মানুষের দ্বারা প্রত্যাখ্যাত, যারা ভোটে দাঁড়ালে প্রতিবেশীর ভোট পায় না, যারা কলকাতা, যাদবপুর, মাধবপুরে দু একটা জায়গায় বেঁচে রয়েছে আর নিজেদের মধ্যে মিছিল মিটিং করে, কিছু শিল্পী, লেখক, বুদ্ধিজীবী
34 বছর ধরে তাদের থেকে বরাত পেয়েছে বলে তারা চুপ করে আছে, বা তৃণমূলের থেকে মাসিক ভাতা পায়, আর মুখ খুললেই নাহলে তৃণমূলের পুলিশ আর ক্রিমিনাল মেরে পাঠ করে দেবে, সেই ভয়তে এখন চুপ করে আছে। এরাও তো রাস্তায় অপর্ণা সেনারা নেমেছিলেন, যুদ্ধ নয় শান্তি চাই, তখন যুদ্ধ ফুদ্ধ বন্ধ হয়ে গেছে। আমার ঘরের লোককে এসে মেরে যাবে আর আমার চুপ করে থাকাটা মানে যৌক্তিক? সেনাবাহিনী কি জন্য রয়েছে? যখন পাকিস্তানে পেহেলগাঁওতে ঢুকে এরা মারলো, তখন বলছে দেখি 56 ইঞ্চি ছাতি, কেন তুমি চুপ করে আছো? যেই প্রধানমন্ত্রী প্রত্যাঘাত শুরু করলেন, এটা পাড়ায় পাড়ায় ঝগড়া নয়, অনেক কিছু ভেবে অনেক আন্তর্জাতিক বিষয়ে জড়িয়ে থাকে। নরেন্দ্র মোদীর নির্দেশে ভারতবর্ষের যোগ্য সেনারা, সোফিয়া কুরেশি, ভূমিকা সিংহেরা, তারা তো পাকিস্তানের সাধারণ মানুষের উপরে গোলাবর্ষণ করেননি, করেছেন যারা উগ্রবাদী, যারা সারা পৃথিবী জুড়ে মানুষ মারে ভারতবর্ষের মতোই, তাদের উপরে। তাহলে কেন বুক ফাটছে? কেন পাকিস্তানের পতাকা তৃণমূল পোড়াতে দিচ্ছে না, পুলিশ দিয়ে অ্যারেস্ট করছে এই সরকার? কেন বাম এবং অতি বামেরা বলছে শান্তি চাই? প্রমাণিত তো যে বামেরাই স্বাধীনতার সময় পাকিস্তানের পক্ষে সাপোর্ট দিয়েছিল মুসলিম লীগেদের, এবং এই পশ্চিমবঙ্গ যাতে পাকিস্তানে চলে যেতে পারে বাংলাদেশ সমেত, আজকের বাংলাদেশ নিয়ে তদানীন্তন অবিভক্ত বাংলা, এই জ্যোতি বসুই তো, এই কমিউনিস্ট নেতাই তো পাকিস্তানের পক্ষে ছিল। তারা বলেছিলেন যে রাস্তা দেখাবে পাকিস্তান, তবেই হবে হিন্দুস্তান, এটা তাদের স্লোগান ছিল। এটা তো বরাবরই পাকিস্তানপন্থী, যে পাকিস্তান ভারতবর্ষের ক্ষতি চায়, আর তৃণমূল চোরপন্থী, যে কোনো চুরি জচ্চুরিতে পয়সা এলেই হলো। তো দুটো শক্তি এক হয়েছে। তাতে এই ফেলিয়াররা, এই চোরেরা, তারা কি বলছে? তাতে দেশের প্রধানমন্ত্রী অর্থনৈতিক শক্তিতে, সামরিক শক্তিতে পৃথিবীর চতুর্থ জায়গায় পৌঁছে গেছে, যে দেশটা এই কয়েক বছরে, এটা তো আমার বলাতে হচ্ছে না, সারা পৃথিবী রিপোর্ট বলছে। তো সেই দেশের শক্তিশালী প্রধানমন্ত্রী কোথায় যাবে? দু একটা অর্ধশিক্ষিতের মতো লোকজন কেন ওখানে আসছে? আরে প্রধানমন্ত্রী তার দেশের যে কোনো জায়গায় যাবেন, এটা তো নিয়ম। আর তারই পরাক্রমেতে পরিষ্কার আজকে ভারতবর্ষ শক্তিশালী দেশ হিসেবে পরিণত হয়েছে। এটাই অনেকে বলেন না, ইন্দিরা গান্ধী 71-এ যুদ্ধ করে অমুক করেছিল। ইন্দিরা গান্ধী 71-এ অবশ্যই যুদ্ধ করেছিলেন, তার ভূমিকাকে আমরা কেউ অস্বীকার করছি না, কিন্তু তিনি যুদ্ধ করে পাকিস্তানের বন্দি যে 900-র উপরে সেনা ছিল, তাদেরকে কয়েক বছর ধরে খাইয়ে দাইয়ে মোটা করে শর্ত ছাড়াই ছেড়ে দিয়েছিল। পিওকে চাইতে পারেননি তিনি, চাননি কেন? পাকিস্তান অকুপাইড কাশ্মীর তিনি চাননি। তিনি 950-র উপরে পাকিস্তানের সেনা যা আমাদের হাতে বন্দী ছিল, সেইটাকে ছেড়ে দিয়েছেন। পিওকে বা পাকিস্তান অকুপাইড কাশ্মীর চাইলেই পাওয়া যেত, তিনি চাননি। এমনকি যে 64 জন ভারতীয় সেনা পাকিস্তানের কাছে বন্দী ছিল, সেটাও চাননি। তাও যারা এই এগিয়ে রাখবার চেষ্টা করছে, এরা সেই বামপন্থীরা যারা বলতো যে কংগ্রেস ব্রিটিশের কাছে দেশ বিক্রি করে দিয়েছে, যে কংগ্রেসের বিরুদ্ধে তারা গিয়ে মুসলিম লীগকে সাপোর্ট করেছিল যাতে দুটো পাকিস্তানের জন্ম হয়, যে কারণে পশ্চিমবঙ্গে গ্রেট ক্যালকাটা কিলিং হওয়ার সঙ্গী এরা, হাজার হাজার হিন্দুকে মারা হয়েছিল। যে ইতিহাস বই থেকে কংগ্রেস সরকার, তারপর বাম সরকার আমাদের জানতে দেয়নি। যারা 34 বছর ধরে এই বামেদের ভোট দিয়েছিল, তারা ইতিহাসগুলো জানতে পারতো না। ইন্টারনেট, ইউটিউব, এই পুরো তথ্যগুলো আজকে এই পরিষেবাগুলো মানুষের হাতে চলে এসেছে বলে তারা সারা পৃথিবীর কি কি ইতিহাস, কোথায় কি ঘটেছে, আমাদের এখানে কি কি ঘটেছিল, সেই ইতিহাসগুলো তারা জানতে পেরে যাচ্ছে। ফলে তো বামপন্থীরা নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। মিথ্যে কথা বলে টেলিভিশন টকশো করবার কিছু চ্যানেল তাদের সুযোগ দেয় বলে তারা মিথ্যে কথা বলে বেঁচে রয়েছে। কিন্তু মানুষের কাছে তাদের পোল খুলে গেছে বলে তারা যে এই পশ্চিমবঙ্গকে পাকিস্তান করাবার চেষ্টা করেছিল, এইগুলো যেমন মানুষ জেনে গেছে, ইন্টারনেটে যাবতীয় ডকুমেন্ট এখন সামনে, ঠিক তেমনই ইসলামিক উগ্রবাদীদের কথাগুলো কি কি, কাফের কারা, মূর্তি পূজারী যাদের মুশরিক আরবি ভাষায়, তাদের যে নিধন করাতেই এই ইসলামিক উগ্রবাদীরা
আল্লাহকে তুষ্ট করা বলে মনে করে, সেই সমস্ত ঘৃণ্য তথ্যগুলো মানুষ জেনে যাচ্ছেন বলেই আজকে সচেতনতা এসেছে। তো ফলত আমরা পরিষ্কার চাইছি মানুষ সিদ্ধান্ত নিন। ওয়াকফ আন্দোলনের নামে হিন্দু নিধন পরিকল্পনা ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় তার পুলিশকে হাত গুটিয়ে রেখে দিয়েছিলেন, হাইকোর্টের রিপোর্ট। এটা বিজেপি বা কোনো রাজনৈতিক দলের দেওয়া কোনো রিপোর্ট নয়। যে প্রশ্নগুলো তৈরি হয়েছিল মানুষের কাছে ক্লিয়ার। 26-এ এই সরকার না পাল্টালে পশ্চিমবঙ্গের বিপদ, আর এই সরকারকে বাঁচাবার চেষ্টা করছে এই বিকাশ ভট্টাচার্য। আমল দিয়ে রাখাচ্ছে খারাপ, কিন্তু মৃত্যুদণ্ডটা দেবে না, যাতে বেঁচে থাকতে পারে। কারণ তৃণমূল বাঁচলেই সিপিএম বা বামপন্থী বা নকশালরা বেঁচে থাকবে, যারা মানুষ মারে। একেবারে তৃণমূল বাঁচলেই বামপন্থীরা বাঁচবেন, এমনটাই বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ। ক্যামেরায় হিমাদ্রি ব্যানার্জির সঙ্গে সুকৃতি ভট্টাচার্যের রিপোর্ট, জাজবাত 24 বাংলা, কলকাতা।